ভাবুন তো, আমাদের মস্তিষ্ক এটা তো আসলে একটা মাংসপিণ্ড, তাই না? কিন্তু এই সাধারণ দেখতে মাংসপিণ্ডটা কিভাবে এই বিশাল জটিল বিশ্বকে বোঝে? আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। দার্শনিক অ্যান্ডি ক্লার্কের একটা অসাধারণ তত্ত্ব আছে, যা শুনলে হয়তো আমাদের বাস্তবতাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে যাবে। এই কথাটা একটা ছোট্ট গল্পের শুরু থেকে নেওয়া, যেখানে কিছু এলিয়েন পৃথিবীতে এসে বুদ্ধিমান প্রাণীর খোঁজ পায়। আর তাদের দেখে তো তারা অবাক। কারণ কি? কারণ এই বুদ্ধিমান প্রাণীরা মানে আমরা পুরোপুরি মাংস দিয়ে তৈরি। ওদের কাছে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। এই গল্পটা কিন্তু আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কিভাবে এই সামান্য সচেতন মাংস আমাদের এত কিছু করতে পারে? আমাদের সব চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা সবকিছুর উৎস তো এটাই। ব্যাপারটা আসলেই অদ্ভুত, তাই না? তো অ্যান্ডি ক্লার্ক বলছেন, এই পুরো রহস্যের সমাধান লুকিয়ে আছে মাত্র একটা শব্দের মধ্যে। একটাই শব্দ, কিন্তু ভীষণ শক্তিশালী। আর সেই শব্দটা হল ভবিষ্যৎবাণী। মানে আমাদের মস্তিষ্ক কিন্তু একটা চুপচাপ বসে থাকা ক্যামেরার মতো না, যে শুধু চারপাশের ছবি তুলে যাচ্ছে। একদমই না। এটা আসলে একটা অ্যাক্টিভ প্রেডিকশন ইঞ্জিন। এর একটাই কাজ, সমানে অনুমান করে যাওয়া যে ঠিক পরের মুহূর্তে কি হতে চলেছে। তার মানে এটা একটা সবসময় সজাগ, বলা যায় অস্থির একটা অঙ্গ। এর চেষ্টা একটাই, আমাদের চোখ, কান, নাক দিয়ে যে সমস্ত তথ্য আসছে তার থেকে সবসময় এক কদম এগিয়ে থাকা। আচ্ছা, তাহলে প্রশ্ন হল, এই যে মস্তিষ্ক সমানে অনুমান করে যাচ্ছে, এই অনুমান করার খেলাটা কিভাবে আমাদের চারপাশের বাস্তবতাকে তৈরি করছে? চলুন সেটাই একটু গভীরে গিয়ে দেখি। ব্যাপারটা এমন না যে মস্তিষ্ক ছোট ছোট টুকরো তথ্য জুড়ে একটা বড় ছবি তৈরি করে, বরং ঠিক তার উল্টোটা হয়। মস্তিষ্ক ওপর থেকে নিচে কাজ করে। মানে এটা প্রথমে একটা বড় অনুমান দিয়ে শুরু করে। ধরুন একটা অন্ধকার ঘরে ঢোকা হলো। প্রথমে কি করা হয়? প্রথমে একটা অনুমান করা হয় যে সামনে হয়তো দেওয়াল আছে বা একটা চেয়ার থাকতে পারে। তারপর হাত দিয়ে সেই অনুমানটা মিলিয়ে দেখা হয়। আমাদের মস্তিষ্ক ঠিক এভাবেই কাজ করে, একটা অনুমান দিয়ে শুরু করে। আর এখানেই আসল মজাটা। যখন মস্তিষ্কের অনুমানটা মেলে না, মানে একটা প্রেডিকশন এরার বা ভবিষ্যৎবাণী ত্রুটি হয়, তখন কি হয়? মস্তিষ্ক কিন্তু হাল ছাড়ে না। ওই ভুলটাই তখন তার জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। ওই ভুল থেকেই সে শেখে আর পরের বারের জন্য আরও ভালো, আরও নিখুঁত একটা অনুমান তৈরি করে। তো এই যে শেখার প্রক্রিয়া, এটা আসলে কাজ করে কিভাবে? এটা বোঝার জন্য বইটাতে একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। SLICE নামের একটা জিওলজি বা ভূতত্ত্ব প্রোগ্রামের উদাহরণ। ভাবা যাক, কাউকে পাথরের স্তরের একটা ছবি দেওয়া হলো, কিন্তু তাকে ছবিটা দেখে আঁকতে বলা হলো না, বরং তাকে কিছু নব দেওয়া হলো যেগুলো দিয়ে ভাঙন, লাভা প্রবাহের মতো ভূতাত্ত্বিক ঘটনা নিয়ন্ত্রণ করা যায়। এখন এই নবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তাকে আসল ছবিটার মতো একটা ছবি বানাতে হবে। এটা করতে গেলে কি করতে হবে? শুধু ছবিটা দেখলে চলবে না, তাকে বুঝতে হবে কোন কোন কারণের জন্য পাথরের স্তরগুলো অমন দেখতে হয়েছে। আমাদের মস্তিষ্ক ঠিক এই কাজটাই করে। এটা শুধু দেখে না, এটা বোঝার চেষ্টা করে কেন এমনটা হচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা একটা চক্রের মতো কাজ করে। প্রথমে মস্তিষ্ক একটা ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন করে। তারপর আমাদের ইন্দ্রিয়গুলো আসল ডেটা নিয়ে আসে। যদি দুটোর মধ্যে অমিল থাকে, তাহলে একটা এরর সিগন্যাল তৈরি হয়। আর সবশেষে মস্তিষ্ক সেই ভুলটা কমানোর জন্য নিজের মডেলটাকে আপডেট করে নেয়। এই সহজ 4টে ধাপের চক্রটা কিন্তু সারাক্ষণ চলছে। আর আমাদের চারপাশের জগৎ সম্পর্কে মস্তিষ্কের যে বেস্ট গেস বা সেরা অনুমান, সেটাকে আরও নিখুঁত করে তুলছে। কিন্তু দাঁড়ান, এখনও গল্পটা শেষ হয়নি। এই যে আমরা একটা ছবি আঁকলাম যেখানে মস্তিষ্ক শুধু বসে বসে দেখছে আর শিখছে, এখানে একটা খুব জরুরি জিনিস কিন্তু বাদ পড়ে গেছে। আর সেটা হলো অ্যাকশন বা কর্ম। আমরা তো শুধু এক জায়গায় বসে থেকে দুনিয়াটাকে আমাদের কাছে আসতে দিই না, তাই না? আমরা হাঁটাচলা করি, জিনিসপত্র নাড়াচাড়া করি, আর এই সব কিছুর উদ্দেশ্য হল আমাদের ভবিষ্যৎবাণীগুলোকে আরও ভালো করে তোলা। তো ওই যে স্লাইস প্রোগ্রামের কথা বলা হচ্ছিল, সেটা ছিল একটা প্যাসিভ বা নিষ্ক্রিয় সিস্টেম। সে শুধু ডেটা মেলানোর চেষ্টা করত। কিন্তু এর একটা উন্নত সংস্করণ ভাবা যাক, রোবো স্লাইস, যেটা নিজে থেকেই নড়াচড়া করে তথ্য জোগাড় করতে পারে। এটাই হলো অ্যাক্টিভ বা সক্রিয় সিস্টেম। আর আমাদের মস্তিষ্ক ঠিক এই রোবো স্লাইসের মতো, উপলব্ধি আর কর্ম দুটো একসাথেই চলে। তার মানে উপলব্ধি আর কর্মও যেন একে অপরকে জড়িয়ে ধরে আছে, একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ। আমরা চারপাশটা ভালোভাবে বোঝার জন্য নড়াচড়া করি, আবার কি নড়াচড়া করব সেটা ঠিক করার জন্য চারপাশটা বুঝতে চেষ্টা করি। এটা একটা অন্তহীন চক্র।
এই পুরো ব্যাপারটা আমাদের একটা বেশ চমকে দেওয়ার মতো সিদ্ধান্তের দিকে নিয়ে যায়, আর সেটা হলো বাস্তবতার আসল প্রকৃতি নিয়ে। তাহলে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি বা অনুভব করি সেটা কি বাস্তবতার হুবহু প্রতিচ্ছবি? এই তত্ত্ব অনুযায়ী না, এটা আসলে বাইরের জগৎটা কেমন হতে পারে সেই সম্পর্কে আমাদের মস্তিষ্কের বানানো সেরা অনুমান। এক কথায় বলতে গেলে আমাদের অভিজ্ঞতা আসলে এক ধরনের নিয়ন্ত্রিত বিভ্রম বা কন্ট্রোলড হ্যালুসিনেশন, যেটা বাস্তব পৃথিবীর তথ্য দিয়ে সবসময় যাচাই করা হচ্ছে, যাতে সেটা লাগাম ছাড়া না হয়ে যায়। আর এই আইডিয়াটা শুধু আমাদের সাধারণ উপলব্ধি, কল্পনা বা আবেগকে বোঝার জন্যই নয়, এটা আরও অনেক কিছু ব্যাখ্যা করতে পারে। যেমন ধরুন অটিজম হতে পারে, সেক্ষেত্রে মস্তিষ্কের ভবিষ্যৎবাণীগুলো একটু কম নমনীয়। আবার সিজোফ্রেনিয়ার মতো জটিল মানসিক অবস্থায় মস্তিষ্কের অনুমান আর বাস্তবতার মধ্যেকার ফারাকটা হয়তো মুছে যায়। মানে এই একটা মাত্র কাঠামো দিয়ে মানুষের বহু ধরনের অভিজ্ঞতা, স্বাভাবিক বা অস্বাভাবিক, সবকিছুকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখা সম্ভব। তাহলে সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? এই পুরো তত্ত্বটাই আসলে অনিশ্চয়তার ঢেউয়ে ভেসে থাকার মতো। আমাদের চারপাশের জগৎটা ভীষণ জটিল আর কোলাহলপূর্ণ, আর এই অনিশ্চয়তার সমুদ্রে টিকে থাকার জন্য, পথ চলার জন্য আমাদের মস্তিষ্ক একটাই কাজ করে, ভবিষ্যৎবাণী। সেরা ভবিষ্যৎবাণী করে এই অনিশ্চয়তাকে নিয়ন্ত্রণ করাই এর মূল কাজ। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি আমাদের এই মুহূর্তের বাস্তবতা যা আমরা দেখছি, শুনছি, অনুভব করছি, সেটা যদি বাইরের জগতের সরাসরি ছবি না হয়, বরং আমাদের মস্তিষ্কেরই তৈরি করার সেরা অনুমান হয়, তাহলে এই মুহূর্তে আমাদের মস্তিষ্ক ঠিক কী অনুমান করছে?